এবারে আমরা মূল্যস্ফীতির যে আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে কার্যকর করবার জন্য বাজেটে শুধু এটা একটা স্লোগান বা একটা বক্তব্য নয়, এটাকে কার্যকর করবার জন্য কি ধরনের উদ্যোগ থাকা উচিত, অর্থাৎ মূল্যস্ফীতি এখন যেটা প্রায় 2 অঙ্কের ঘরের কাছাকাছি চলছে সেখানে নামিয়ে আনার জন্য ডক্টর রুমানা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো বলছি প্রত্যেক বছরই আমরা বাজেটে বলছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ কি থাকছে, আর না থাকলে কোন জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করা দরকার বলে মনে করেন? একটা হচ্ছে যে আমাদের এই যে উৎপাদন খরচটা যে বাড়ছে, আমরা সেটা বারবার বলছি, এবং এটার একটা বড় কারণ কিন্তু আমাদের এনার্জি সেক্টরের যে বর্তমান অবস্থা। আমরা দেখছি যে আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। একদিকে তো এগুলোর সংকটও রয়েছে, এবং তো এইটাকে আসলে কিভাবে উৎপাদনকারীদের কাছে আসলে সহজভাবে আমরা দিতে পারি এবং যেন উৎপাদন খরচটা কিছুটা তারা কমাতে পারে, এটা একটা বিষয় কিন্তু বাজেটে দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়া, এখানে আমরা তো দেখছি যে বারবার এই বিষয়গুলো আসে যে আমাদের সিন্ডিকেট আছে নাকি নাই। এখন এই যদি আমরা সিন্ডিকেটের কথা ধরেও নিই যে খুব অল্প ক্ষেত্রে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে নাই, তাহলে এই যে আমাদের যে চাঁদাবাদী হচ্ছে, মধ্যস্বত্বভোগীরা হচ্ছে, এরা তাহলে কি কাজটা করছে এবং কিভাবে এদেরকে আসলে দমন করে, এদেরকে বাইপাস করে আসলে সরাসরি আমাদের কৃষক বলেন বা যারা উৎপাদনকারী আছে তাদের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে নিয়ে আসা যায়। এই জায়গাটা আসলে কাজ করতে হবে যে আমাদের এই চাঁদাবাজ বলেন বা মধ্যস্বত্বভোগীরা বলেন বা সিন্ডিকেট বলেন, এটাকে কিভাবে ভাঙা যায় এই বিষয়ে আসলে সরকারকে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যখন আমরা দেখি যে যানবাহন, এখানে একটা সিন্ডিকেট আছে, কিন্তু চাঁদাবাজির একটা বড় অংশ হচ্ছে পণ্য পরিবহনের ব্যবস্থা। তো এইখানে অন্যান্য দেশে আপনারা যদি দেখেন যে সেখানে কিন্তু শুধুমাত্র এই রোড ট্রান্সপোর্ট না, বরং এখানে কিন্তু আপনার নদীপথে যেমন যাতায়াতের আছে, রেল হয়েছে একটা বড় ব্যবস্থাপনা। তা আমাদের দেশে যে এখন এই যে রেলওয়ে, এইটাকে আমরা কেন আসলে পণ্য পরিবহনের জন্য আরো বেশি এটাকে ব্যবহার করছি না? কিন্তু আমরা তো সাম্প্রতিক সময় একটা রেলের সবজি পরিবহনের জন্য ট্রেন করা হলো, সেই ট্রেনগুলো ফাঁকা আসছে। অভিযোগ রয়েছে যে যারা ট্রাক বা এই যে রাস্তায় যারা সড়ক পরিবহন করে তাদের একটা অনাগ্রহ বা একটা পরিস্থিতি এমন তৈরি করে রেলে গিয়ে তুমি আসলে লাভ করতে পারবে না, এই বলে সরকার কিন্তু সেটা একটা মুখ ফিরিয়ে নিল। রেলের একটা উদ্যোগ হওয়ার, যদিও আমের ট্রেনটা শুধুমাত্র চাপেনগরে আছে না, সেই জায়গাতেও কাজ করতে হবে, সেখানে বিনিয়োগ করতে হবে। এবং এই যে একটা, এটাও তো এক ধরনের, তাহলে আমি সিন্ডিকেট বলবো যে, তাই না, তারা এটাকে করতে দিচ্ছে না এবং তারা এটাকে একটা অনাগ্রহ তৈরি করার ক্ষেত্রে তারা কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আসলে কিভাবে রেলকে আরো আসলে ব্যবসায়ী বান্ধব করা যায় এবং সেটাকে আরো কিভাবে ভালো সেবা দেওয়া যায়, সেই সেবামুখী তাহলে করতে হবে। এবং তাহলে এখানে যেন সবজি থেকে শুরু করে অন্যান্য পণ্য পরিবহনে যেন আরো সুবিধা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আসলে বিনিয়োগ প্রয়োজন। আরেকটু হচ্ছে আমাদের দেশে যে ফসল আমরা উৎপাদন করছি, আমরা সবসময় বলছি আসলে উৎপাদন এটা সমস্যা না, সমস্যা হচ্ছে এটা পরিবহন, যেটা আমি এইমাত্র বললাম। আরেকটু হচ্ছে এটাকে আসলে আমাদের স্টোরেজ, আমাদের তো এই সুবিধা নাই, তো এই স্টোরেজ সুবিধাগুলো কিভাবে দেওয়া যায় এটাকে আসলে চিন্তা করা। আর আরেকটা যে আমরা সবসময় বলছি যে আমাদের পরিকল্পনা, আমরা সঠিক পরিকল্পনা করছি না, তো এটা তো পুরান কথা, অনেক দিন ধরে বলছি। তাহলে এই সময় আমরা একটা আশা করছি যে না, আমাদের কি পরিমাণ চাহিদা আছে সেটাকে নিরূপণ করা এবং সেই চাহিদা অনুযায়ী আসলে কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে সেটাকে চিন্তা করা। তা এই ডিস্ট্রিবিউশনের সমস্যাটাই আসলে আমাদের মূল সমস্যা, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক পরিমাণে যেন পণ্য আমরা দিতে পারি। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কিভাবে ঠিক রাখা যায়, সাপ্লাই চেনটা কিভাবে ঠিক রাখা যায়, এটাকে নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করাটা আমার মনে হয় যে এই আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির যে একটা কারণ, এটাকে নিয়ন্ত্রণ করার একটা বড় পদক্ষেপ হতে পারে। জি, জনবলের কথা আমরা তার 22% বাজেটে খরচ করছি, কিন্তু এনবিআর এর জনবল কিন্তু আমরা খুব একটা বাড়তে দেখিনি, যে তুলনায় বাংলাদেশের অর্থনীতিটা ব্যাপ্তি হয়েছে। এখানে আসলে সমস্যাটা কোথায়? এনবিআর চায়নি নাকি সরকারের অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসনই আসলে এনবিআর এর সক্ষমতাটা বাড়াতে সেই উদ্যোগটা নেয়নি? আমি শুধু ওনার সাথে একটা কথা বলে নিই শুরুর দিকে, যে আপনাকে কে বলেছে যে কোথায় প্রমাণিত হয়েছে রাজস্ব প্রশাসনে লোকজন বাড়ালেই রাজস্ব আদায় বাড়বে? বাকিটা উনি বলুক। আসলে এখানে তো অনেকগুলো বিষয়, আমি হয়তো পুরান কথা তবু আবার একটু বলার চেষ্টা করছি যে আমাদের তো আসলে একটা বড় ইনফর্মাল সেক্টর, এই ইনফর্মাল সেক্টরকে তো আমরা আসলে কর কাঠামোর আওতায় আনার খুব বেশি উদ্যোগ আমরা নিইনি। যারা আসলে কর দিচ্ছে তাদের উপরেই আমরা করের বোঝা চাপাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। আর হচ্ছে আমাদের তো সবসময় ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমাদের গুরুত্বটা বেশি দেওয়া হয়। আমাদের তো ডাইরেক্ট ট্যাক্সটা সবসময় বলা হলো যে আসলে আয়ের উপরেই কর বাড়ানো হোক বা সেটার উপর গুরুত্ব বেশি দেওয়া হোক, কিন্তু আমরা সবসময় ওই ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে আমরা কিন্তু বেশি নির্ভর করছি। ইনকাম আমাদের যে এক্সাইজ ট্যাক্স যেগুলো আছে, এক্সাইজ ট্যাক্স বা আমরা কাস্টমসের শুল্ক বলি, যেগুলোতে আসলে কোনো খুব বেশি কঠিন কোনো পরিশ্রম করতে হচ্ছে না, অটোমেটিক কেটে নেওয়া যায়, আমরা সেগুলো নিচ্ছি। তো সেগুলোর উপর আমাদের চাপটা আমরা বেশি দিচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের যেটা একটু আগে বলছিলাম যে আসলে আরো যাদেরকে আমরা কর কাঠামোর আওতায় নিয়ে আসার
যেতে পারে সেরকম একটা বড় একটা অংশ কিন্তু তাদেরকে আমরা কর কাঠামোর আওতায় আনছি না। আর কর ফাঁকি দেওয়ার তো নানান রকম সুযোগ আছে, সেগুলোকেও আমরা কিন্তু জানি যে কর ফাঁকি দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো আমরা খুব বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো যারা কর দিচ্ছে তাদের কাছ থেকে আমরা কর আদায়ের চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে এনবিআর এর অবশ্যই তাদের যে লোকবল, তাদের এই লোকবল দিয়ে হয়তো এই এত বড় যে কাজগুলো আমি বললাম যে ইনফর্মাল সেক্টরকে কর কাঠামোর আওতায় নিয়ে আসা, বা কিভাবে তাদেরকে আসলে খুব অল্প পরিমাণে হলেও কিভাবে তাদের করের আওতায় কর জালের আওতায় আনা যায়, এইগুলো চিন্তা ভাবনা করা, সেই অনুযায়ী কাজ করা, এটা হয়ে উঠছে না। আরেকটা হলো যে এনবিআরের কিন্তু একটা রিসার্চ উইং আছে, তা আমরা জানি যে হ্যাঁ তারাও কিছু কাজ করছেন, কিন্তু এটাও কিন্তু জনসমক্ষে আমরা দেখি না যে এই রিসার্চ উইংটাই বা কী করছে, তারা কি এই কাজগুলো করছে কিনা। এক্ষেত্রে আমার যেই কাজের ক্ষেত্র সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটাও বলছি যে অনেকগুলো খাতকে আমরা নির্ধারিত করছি, যেমন ধরেন তামাকজাত দ্রব্য, এই ক্ষেত্রে স্মোকলেস টোবাকো, ধোঁয়াহীন তামাক যেগুলো আমরা বলি, জর্দা গুল, এটা বড় একটা মার্কেট আমাদের দেশে আছে, এবং আমরা বারবারই বলছি যে এদেরকে আসলে কোনোভাবে কিন্তু করের আওতায় আনা যাচ্ছে না। এদেরকে আমরা নামমাত্র কিছু কর পাওয়া যায়, প্রায় আমরা বলি যে প্রায় 300-400 ছোট ছোট কোম্পানি আছে যারা এই জর্দাগুল তৈরি করে, হয়তো 20-21টা কোম্পানি তারা কর দিচ্ছে। তো এদেরকে নাম সহ আমরা দিয়েছি এনবিআরকে যে এদেরকে কর কাঠামোর আওতায় আনা হোক। তারা কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা খুবই অপ্রতুল। তারপরে মনে করেন সুগার সুইটেন বেভারেজ যেগুলো আছে, অনেক অস্বাস্থ্যকর খাবার আছে যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন জুস থেকে শুরু করে আরও অনেক। তো এইগুলোকে কিন্তু আসলে করের আওতায় আনা যায়, এবং কিভাবে করের আওতায় আনা যাবে, অর্থাৎ অন্যান্য দেশে আসলে কোন পদ্ধতিতে করের আওতায় আনা যায় সেটাও চিন্তা করতে হবে। এখনও অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড ভ্যালোরাম ট্যাক্স এটা আরোপ করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো সুনির্দিষ্ট কর আরোপ করা যেতে পারে। সুতরাং কর যেভাবে নিচ্ছি সেটা না, এই কর কাঠামো কিন্তু পরিবর্তনের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে এনবিআর এ আমরা দেখি যে ধরেন ব্যান্ড রোল, ট্যাক্স স্ট্যাম্প যেগুলো আছে, এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক না এবং জালিয়াতি, সেটা আমরা প্রায়শই নিউজে দেখি। হ্যাঁ, তো এগুলো থেকেও কিন্তু আরো অধিক কর আদায় করা সম্ভব, যেগুলো আছে এখানে কর ফাঁকি দেওয়া হচ্ছে, ট্যাক্স স্ট্যাম্প, ব্যান্ড রোল, এগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। তো এগুলো যে আসলে মনিটর করবে, সেটার জন্য যে একটা ডিজিটালাইজেশন দরকার, এটা তো এখন হচ্ছে না, এখনো অনেক কিছু ম্যানুয়ালি হয়। তো এই যে ম্যানুয়াল সিস্টেমে এখনো কর আহরণ করা, এটা তো আসলে এই পর্যায়ে গিয়ে আমাদের কাছে মনে হয় যে এখান থেকে পরিবর্তন করা প্রয়োজন, আরো অনেক বেশি ডিজিটাল সুযোগ সুবিধা নেওয়া প্রয়োজন, আধুনিক করা প্রয়োজন। আর অবশ্যই যারা আমাদের এনবিআর এ আছেন, এখানে লোকবল, তাদের অর্গানোগ্রামটা আরও দেখা উচিত, আরও এখানে কিভাবে আসলে কিছু দক্ষ জনগণ, আমি ডক্টর মামুন ওনার সাথে সম্পূর্ণ একমত যে লোকবল হলেই যে সেটা আমাদের কাজে লাগবে তা না, কিন্তু দক্ষ লোকবল দরকার। আর যারা আছেন তাদেরও আসলে দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরও ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দরকার, এখানেও বিনিয়োগ প্রয়োজন। আর যেটা বলছি, আধুনিক করতে হবে এনবিআর এর বিভিন্ন সেলগুলোকে, আসলে আরও আধুনিক করা যেতে পারে, এবং তাদের গবেষণা বলেন এখানে একটা তামাক কর সেল ছিল, তো সেটাও তো আসলে কাজ করছে না। তো এই সেলগুলোকেও আসলে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটাও চিন্তা করা যেতে পারে। আমরা আরও আলোচনা শুনবো। দর্শক, আপনারা ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে শুনছেন যে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমরা নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি শিগগির।